ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবকিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। ওকে, ঠিক আছে। তো ভেরি গুড। আমরা তাহলে সব আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানাবা। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। আশা করি সবকিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওকে, কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই একটু জয়েন করে ফেলো অ্যান্ড আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ওকে আছে কিনা আমাকে একটুখানি জানাবা। 2024 সালের ভেক্টর টপিকের নদী নৌকা থেকে কোনো অঙ্ক আসছে কিনা এটা বের করতে হলে তুমি টেস্ট পেপার ঠিক কতবার উল্টাবা তুমি কি একবারও বুঝতে পারতেছো? তার থেকে বড় কথা, তোমাকে যদি 23 সালের টেস্ট পেপার থাকে তাহলে তুমি এগুলা পাবা কোথায়? আবার একটা টেস্ট পেপার কিনবা? তোমার জন্য একটা ফ্রি সলিউশন নিয়ে আসছি, 1 টাকাও লাগবে না, জাস্ট আমাকে ফলো করো। প্লে স্টোর থেকে স্মার্ট শো অ্যাপটা ডাউনলোড করে চলে যাও প্রশ্ন ব্যাংকে। দেন তুমি এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি থেকে চলে যাও এইচএসসি একাডেমিক সায়েন্সে, অ্যাপ্লাই করো। দেন কোয়েশ্চেন সোর্সে যে তুমি অল কোয়েশ্চেন দিয়ে দাও। অ্যাপ্লাই করার পরে তুমি দাও সেট এক্সাম সোর্স অ্যান্ড টপিক দিলার, মনে করো ঢাকা বোর্ড থেকে কোন সাল চাচ্ছ, মনে করো 24 সাল চাচ্ছ, তাহলে সবগুলোকে সরাই জাস্ট 24 সাল দিয়ে দাও। কন্টিনিউ দাও। পদার্থ বিজ্ঞানে তুমি প্রথম পত্রে যাচ্ছ, ভেক্টরে গেলা, ভেক্টর থেকে সেখানে তুমি চলে গেলা নদী ও স্রোত সংক্রান্ত সমস্যা, কন্টিনিউ দাও। এবং তারপরে তুমি প্র্যাকটিস কোয়েশ্চেনে চলে যাও, সিকিউ দাও। দিলে তুমি দেখবা তোমার এখানে জাস্ট যে দুটো সিকিউ আসে সেই দুটো সিকিউ শূন্য মতো চলে আসলো। এর মানে হচ্ছে তোমাকে কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না, জাস্ট 5টা ক্লিক করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এভাবে স্মার্টলি পড়াশোনা করতে এখনই ডাউনলোড করে ফেলো স্মার্ট সহায়। ওকে, তো আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা মূলত আমাদের হচ্ছে 2টা পর্বে আমরা চেষ্টা করব। একটা ক্লাসে আসলে রেইনকোটটা হয়তো আমি শেষ করতে পারবো না, আমি চেষ্টা করব যতটুকু পর্যন্ত পড়ানো যায়। বাকি যেটা থাকবে আমাদের সেটা নেক্সট ক্লাসে আমরা পড়বো। আর আমাদের যে মানব কল্যাণ প্রবন্ধটা আছে সেটাও আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে করে আমাদের সবাই যুক্ত হয়ে যেতে পারে। অল ওকে, অল ওকে। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা তাহলে শুরু করি। প্রথমেই আসলে রেইনকোট গল্পের আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার স্যাপার একটু জানবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা লেখক পরিচিতি। এটা হচ্ছে আমরা লিখেছেন কি আখতারুজ্জামান ইলিয়াস, নিশ্চয়ই আমরা সবাই তার নাম জানি, আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা লেখকের যে সাহিত্যকর্ম যেগুলো পাই সেগুলোর দিকে একটু যদি তাকাই, লেখকের মোট উপন্যাস আছে 2টা। হ্যাঁ, তার ভিতরে 1 নাম্বার সেটা হচ্ছে চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই, বুঝছো? এটা হচ্ছে লেখকের যে প্রথম উপন্যাস। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, চিলেকোঠার সেপাই। 2 নাম্বার হচ্ছে খোয়াবনামা। খোয়াবনামা। এবং এই যে চিলেকোঠার সেপাই, এটার প্রেক্ষাপট হচ্ছে গণ অভ্যুত্থান। লিখে নাও, এটার প্রেক্ষাপট কি? পরীক্ষাতে এটা প্রশ্ন আসতে পারে। এটার প্রেক্ষাপট হচ্ছে গণ অভ্যুত্থান, বুঝছো? ওকে ওকে, আচ্ছা। এরপর আসো, গল্প গ্রন্থ আছে 3টা। গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ কয়টা? 3টা। ওকে, 1 নম্বর হচ্ছে দুধে ভাতে উৎপাত। দুধে ভাতে উৎপাত। সবাই একটু মেনশন দিয়ে দাও, আজকে তো স্টুডেন্ট কম, ঠিক আছে। ওকে, 2 নম্বর হচ্ছে খোয়ারি। খোয়ারি অন্য ঘ। এই জিনিসগুলো জাস্ট টাচে রাখবা, তাহলে হয় কি যে জিনিসগুলো মনে থাকবে আর কি, বুঝছো?
মানে পরীক্ষার হলে আসলে তুমি হচ্ছে আনসার করতে পারবা। অন্য ঘরে অন্য স্বর, অন্য স্বর, এগুলো হচ্ছে গল্প গ্রন্থ। ঠিক আছে, বুঝছো? তো এই দুটো জায়গা থেকে আমাদের পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে, উপন্যাসগুলো থেকে, তারপর হচ্ছে গল্প গ্রন্থগুলো থেকে। এবার আসলে রেইনকোট গল্পের মূল উপযোগ্য বিষয় কি সেটা একটু জানবো। রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু কি? মূল বিষয় কি রেইনকোট গল্পের? রেইনকোট গল্পের মূল বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলাকালে রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু কি? মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার পরিস্থিতির বা পরিবেশ পরিস্থিতির বর্ণনা। পরিবেশ পরিস্থিতির বর্ণনা। ওকে, বর্ণনা, বুঝছো? এটা হচ্ছে মূল বিষয়বস্তু, মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা। আচ্ছা, আমরা একটু চরিত্রগুলোর দিকে একটু যদি তাকাই, যে চরিত্রগুলো কি কি। চরিত্রগুলোর ভিতরে রয়েছে এক, নুরুল হুদা। এই নুরুল হুদা সে মূলত কেন্দ্রীয় চরিত্র, এবং তার শালা, তার নাম হচ্ছে মিন্টু, এবং তার বইয়ের নাম হচ্ছে আসমা। ঠিক আছে? আর কলেজের একজন প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল, তার পিয়নের নাম ছিল ইসহাক। কলেজের উর্দুর প্রফেসরের নাম ছিল আকবর সাজিদ। এবং এই নুরুল হুদা সে কিন্তু কেমিস্ট্রি লেকচারার ছিল। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, কেমিস্ট্রি। ওকে, কেমিস্ট্রি লেকচারার ছিল। আর আব্দুস সত্তার মৃধা একজন শিক্ষক ছিল। আব্দুস সত্তার মৃধা, বুঝছো? এগুলো হচ্ছে আমাদের যে মূল ক্যারেক্টার, যেগুলো সেই ক্যারেক্টারগুলো হচ্ছে এইটা। তো যাই হোক, আমরা এখন মূল গল্পে চলে যাব। আমরা দেখি যে মূল গল্পে প্রথম দিকে দেখা যায় যে নুরুল হুদাকে তাকে প্রিয়ন ডেকেছে। কেন ডেকেছে? কলেজের প্রিন্সিপাল তাকে ডেকেছে। সে তখন যে কলেজে যায়, মূলত গল্পে সেই কলেজে যাওয়ার যে ঘটনা, এটাই অধিকাংশ ঘটনা জুড়ে শুধু এটাই আছে যে সেই কলেজে যায়, তখন ঢাকার একটা থমথমে পরিবেশ পরিস্থিতি, মিলিটারিরা মানুষদেরকে ধরতেছে, কিভাবে ঢাকা শহরে তারা বস্তি উড়াই দিতেছে বোমা দিয়ে, তারপর হচ্ছে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে, যেভাবে পারতেছে সেভাবে অবিচার করতেছে। সেই বিষয়গুলোকে মূলত রেইনকোট গল্পে আনা হয়েছে। কথা বুঝতে পারছো? তো এখন আমরা সেই গল্পটা একটু পড়তে যাচ্ছি। তো আমরা কি গল্প পড়া আরম্ভ করব? আমাকে একটু বলো তো। সেই বিষয়গুলোকে মূলত রেইনকোট গল্পে আনা হয়েছে। কথা বুঝতে পারছো? তো এখন আমরা সেই গল্পটা একটু পড়তে যাচ্ছি। তো আমরা কি গল্প পড়া আরম্ভ করব? আমাকে একটু বলো তো। গল্প পড়া তাহলে আমি আরম্ভ করি। ওকে, আচ্ছা, তো চলো আমরা তাহলে গল্পটা পড়ি। তো প্রথমেই আসো আমরা একটুখানি আমরা একটু জানবো যে রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু আমরা জানছি। এবার আসো যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে ওগুলো হচ্ছে ব্যাখ্যা, ওগুলো আমি পড়বো না, মুখে মুখে বলে দিব। ভোর রাত থেকে বৃষ্টি। তাহলে বৃষ্টি শুরু হয়েছে কখন থেকে বলো তো? ভোর রাত থেকে। কখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে? ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ঝমঝম ভোল। ভোল মানে কি? ভোল মানে হচ্ছে আওয়াজ। ভোল মানে কি? আওয়াজ, অর্থাৎ বৃষ্টির ঝমঝম আওয়াজ। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, অর্থাৎ পুরো 3 দিন ধরে এই বৃষ্টিটা চলতেছে। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ এই যে বৃষ্টি যে চলতেছে এটা জেনারেল একটা স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, অর্থাৎ এই যে বৃষ্টি যে হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে এটার আরো সুনির্দিষ্ট সংজ্ঞা আমরা দিতে পারি। যেমন মঙ্গলে ভোর রাত হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই, অর্থাৎ বৃহস্পতি শুক্র কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন ভুলে গেছে, হ্যাঁ,
যেটুকু মনে আছে পুরো বেড কাভারের নিচে গুটি সুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। এবার নুরুল হুদার মনে হচ্ছে বৃষ্টি হলে আমরা কি করি, বৃষ্টি হলে আমাদের চিন্তাই থাকে যে একটু ঘুমামো, বৃষ্টি হইতেছে ঘুম। তো নুরুল হুদা যখন দেখছে যে বৃষ্টি হইতেছে তখন সে চিন্তা করলো যে একেবারে বেড কাভারের নিচে গুটি সুটি মেরে এক পশলা একটা ঘুম দিবে, এক ধাপ সে কি করবে একটা ঘুম দিবে। হ্যাঁ, অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। এই ফুটপাত মানে কি, এই ফুটপাত মানে হচ্ছে বন্দুকের আওয়াজ, বন্দুকের আওয়াজ, বুঝছো, বন্দুকের আওয়াজ, অর্থাৎ বন্দুকের যে আওয়াজ, ঠাস ঠাস আওয়াজ, এই আওয়াজ টানা 3 দিন ধরে বন্ধ। কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তখন মিলিটারিটা ওরকম মানে অত ইয়ে থাকতো না আর কি, বুঝছো, যুদ্ধ ওরকম চলতো না। তো এই জন্য বলছে অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। বাদলাই বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না, অর্থাৎ এই যে বন্দুক বারুদ এগুলো কি একটু বিশ্রাম নিবে না, এটা একটু ব্যঙ্গ করে বলছে যে এই জন্য এখন সবকিছু বন্ধ, এই কয়টা দিন নিশ্চিন্তে আরাম করো। এবার সে চিন্তা করছে হ্যাঁ এবার আমি এই কয়টা দিন একদম নিশ্চিন্তে আমি কি করতে পারি, আরাম করতে পারি। আচ্ছা, তার হলো কই ম্যান প্রপোজেস। এই ম্যান প্রপোজেস মানে কি, ম্যান প্রপোজেস মানে হচ্ছে মানুষ ভাবে এক হয় আরেক। তো নুরুল হুদা ভাবছে সে ঘুমাবে, কিন্তু সেটা তো আর হলো না। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষে হ্যাঁ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফেলা করে ফেললো, সব ভেস্তে দিল মিলিটারি আজ তার ঘরে। অর্থাৎ যখনই তার ঘরে এরকম দরজা নক করতেছে জোরে জোরে, তখন সে ভাবছে যে তার ঘরে মিলিটারি চলে আসছে। এবার তো সে আতঙ্কিত হয়ে যায় যে তার ঘরে মিলিটারি চলে আসছে, মিলিটারি আসলেই তো উপায় নাই। নুরুল হুদা ভয় পেয়ে, তার তোমাদেরকে একটু বলে রাখি এই গল্পের গল্পকথক নুরুল হুদা, যদিও লেখক তার জবানিতে অনেক কিছু বলছে, বাট গল্পের কথক কে নুরুল হুদা, এটা কিন্তু নুরুল হুদা বলতেছে। আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন মানুষ কি বিপদে পড়ে তখন মানুষ এই দোয়া পড়ে। তো নুরুল হুদা ভাবছে মিলিটারি সামনে করা বিপদ, এই জন্য সেই দোয়াটা পড়তেছে। আচ্ছা, এরপর দেখো পড়তে পড়তে দরজার দিকে এগোয়। হ্যাঁ, এ কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সব সময় রেডি থাকে তার ঠোঁটের উপর, 5 কালেমা সব সময় রেডি থাকে তার ঠোঁটের উপর। কোন দিক না কোন দিক কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়ে যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতে ভুলে যায়। অর্থাৎ নুরুল হুদা সব সময় 5 কালেমা তার মুখে থাকে। কখনো দেখা যায় যে সে দোয়া তার মনে আছে কিন্তু মাথায় টুপি নিতে ভুলে গেছে, কারণ কখন তারা মেরে ফেলে। আর মরার সময় কেউ যদি কালেমা পড়ে মরে তাহলে এটা আমরা জানি যে সে জান্নাতে চলে যায়। কথা বুঝতে পারছো? এই জন্য সে সবসময় 5 কালেমা মুখে রাখে, যে কখন ঠোঁটের উপর রাখে, কখন মিলিটারি তাকে ধরে। আচ্ছা, এইবার খেয়াল করো, দুটো ছিটকানি একটা খিল, অর্থাৎ তার যে দরজা সেই দরজার বর্ণনা দিচ্ছে। দুটো ছিটকানি হচ্ছে এরকম, এটা তো তোমরা সবাই চিনো, এবং একটা খিল। তাহলে দুটো ছিল ছিটকানি, এরকম 2টা ছিটকানি, একটা হচ্ছে খিল। এই যে খিল হচ্ছে এরকম, এগুলো তোমরা হয়তো অনেকেই দেখো নাই, গ্রামে এগুলো আছে এরকম খিল, বুঝছো, মানে 2টা ইয়ের ভিতর দিয়ে এরকম খিল লাগাই দেয়, বুঝছো। এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। তাহলে মিলিটারি না, প্রিন্সিপালের পিয়ন। এটা হচ্ছে ডাসা। তাহলে জিনিসগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে ছিটকানি, এটা হচ্ছে খিল। খিলটা হচ্ছে এরকম দুইটা দান ইয়ে থাকে, তো এইটার ভিতর দিয়ে হচ্ছে একটা দরজাকে এভাবে ঢুকাই দেয়, এটা হচ্ছে খিল। আর এটা হচ্ছে ঢাসা। ঢাসাটা হচ্ছে তোমার এরকম 2 পাশে 2টা চকাট থাকে, এটার মাঝখানে কাঠ লাগাই দেয়। তার মানে বুঝতে পারতেছো যে তার দরজা অনেক সিকিউরিটি আছে, যে 2টা ছিটকানি দেওয়া, একটা খিল দেওয়া, একটা ঢাসা দেওয়া। ওকে, আচ্ছা, তখন সে যখন এত কিছু খুলে দেখলো, তখন দেখলো যে না, মিলিটারি না, প্রিন্সিপালের পিয়ন। এবার সে বলতেছে আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে ধরে চুমু খেতে ইচ্ছা করতেছে। এখন নুরুল হুদা সে পুরুষ মানুষ, সে আর একটা পুরুষ মানুষকে ধরে চুমু খেতে ইচ্ছা করতেছে, তার মানে তার সমস্যা আছে। ব্যাপারটা এরকম না, মানে ব্যাপারটা হচ্ছে ধরো তোমার অনেক সময় অনেক উত্তেজনার বসে, তো তুমি দেখলা যে শিওর এখন যে আসবে সে তোমার মারবে, মানে পিস্তল টিস্তল নিয়ে এসে সে তোমার মারবে, এটা তুমি কনফার্ম শিওর। এন্ড পরবর্তীতে এসে দেখলে যে সেই মানুষ তোমার কিছুই করে না, বা সেই মানুষকে দেখে তুমি দেখলে যে তোমার আপন মানুষ, তাহলে তুমি ভাবছো যে মানুষ তোমাকে মারবে, কিন্তু এসে দেখলে যে আসলে সেই মানুষ না, তোমার আপন মানুষ বা তোমার চেনা পরিচিত মানুষ। তখন তোমার তার জড়াই যেতে মন চাইবে, চুমু খাইতে মন চাইবে, মানে এটা হচ্ছে উত্তেজনায় চুমু খাওয়া, বুঝছো। আচ্ছা, কিন্তু লোকটার চিনচিন গলায় গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া, মানে সারা আপনাকে সালাম দিয়েছে বলেই ভাঙাচোরা গলায় খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আবি জানে হোগা, অর্থাৎ তলব করেছে আপনাকে যেতে হবে, কি ব্যাপার। এরপর বলছে যে কি ব্যাপার, বলছে যে আপনাকে যেতে হবে, বুঝছো। আচ্ছা, এরপর দেখো আমরা একটু কোশ্চেন সলভ করি। দোয়া মনে হলেও নুরুল হুদা কি পড়তে ভুলে যায়? দোয়া মনে হলেও নুরুল হুদা কি নিতে ভুলে যায়? 1 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে
নুরুল হুদার বাসায় দরজা কয়টা ছিটকানি ছিল? তাহলে ছিটকানি কয়টা ছিল, কোশ্চেনটা খেয়াল করতে হবে। তাহলে এই দুটো কোশ্চেন সলভ করো। তাহলে দোয়া মনে আছে, কিন্তু নুরুল হুদা কি নিতে ভুলে যায়? টুপি নিতে ভুলে যায়। ওকে, নুরুল হুদার বাসায় দরজা কয়টা ছিটকানি ছিল? তাহলে কয়টা ছিটকানি? দুইটা। ঢাসা একটা, খিল একটা। তাহলে ছিটকানি হচ্ছে দুইটা। ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি। দেখি ওকে, এরপর খেয়াল করো, আমরা একটু দেখি। এরপর বলছে যে বেশি কথা বলার সময় নেই। ঠিক আছে, বেশি কথা, এরপর বল বেশি কথা বলার সময় নেই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে? অর্থাৎ গত রাতে কারা জানি কলেজের দেওয়ালের পাশে বোমা ফাটাই গেছে। মিসক্রিয়েন্ট লোক, মিসক্রিয়েন্ট লোক মানে হচ্ছে, মিসক্রিয়েন্ট বলতে এখানে বোঝানো মুক্তিযোদ্ধারা। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ দুষ্কৃতকারী। মুক্তিযোদ্ধাদেরকে এখানে মূলত এই শব্দটা ব্যঙ্গার্থে ব্যবহার করে। ব্যঙ্গ, বুঝছো? ব্যঙ্গার্থে ব্যঙ্গ করে তারা এই শব্দটা ব্যবহার করে। তো বলছে মিসক্রিয়েন্ট লোক ট্রান্সফরমার তোড় দিয়া আউর আউফ জানিকা টাইমস, মানে এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে যে দুষ্কৃতকারীরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। ইলেকট্রিক ট্রান্সফরমার এখানে দেখতে পাচ্ছ, এই ইলেকট্রিক ট্রান্সফরমার তারা কি করছে? উড়িয়ে দিয়েছে। আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙেছে। তার মানে বুঝছো, ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধারা, অর্থাৎ মিসক্রিয়েন্টরা। আবার তারা যেটা করছে সেটা হচ্ছে তারা ওই যে তোমার ইয়েটা উড়ে, কলেজের প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের বাড়িতে কি করছে? গ্রেনেড ছুড়েছে। ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল গেছে, মানে ইলেকট্রিক ট্রান্সফরমারটা আর কলেজের দেওয়াল তো কাছাকাছি। দেওয়ালের পরেই বাগান, এখানে খেয়াল করে দেখো, দেওয়ালের পরে কি আছে? বাগান আছে। তারপর টেনিস লন, এরপর কলেজের দালান। টেনিস লন তো বুঝতে পারতেছো, এটাকে বলে টেনিস লন। তোমরা এগুলো পড়ে আসছো, কিন্তু ওভাবে আসলে জিনিসগুলো মানে প্রপারলি বুঝো নাই অনেকে হয়তো। তো টেনিস লনটা কি? টেনিস লনটা হচ্ছে যে টেনিস খেলার যে মাঠ, ওটাকে বলা, ওটা হচ্ছে টেনিস লন। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে যে মস্ত দালান পার হয়ে ফুটবল। তো বুঝতে পারতেছো, ফুটবল ক্রিকেটের মাঠ, এটা তো সবাই চিনো। মাঠ পেরিয়ে একটু বাঁদিকে, অর্থাৎ এই মাঠটা পার হয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, অর্থাৎ বাঁদিকে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার। তার মানে খুব বেশি যে ডিস্টেন্স এরকম না। এর সঙ্গে মিলিটারির ক্যাম্প, কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারির ক্যাম্প। জিমনেশিয়াম বলতে বোঝানো হচ্ছে যেখানে জিম করে আর কি, ওটাকে বলা হয় সাধারণত জিমনেশিয়াম। তো এই কলেজের যে জিমনেশিয়াম আছে, এই জিমনেশিয়াম এখানে এটাই হচ্ছে এখন মূলত মিলিটারিদের ক্যাম্প। তো তখন আসলে ঢাকা কলেজ, এটা কিন্তু যে কলেজের কথা বলছে ওটা অ্যাকচুয়ালি ঢাকা কলেজ। তো ঢাকা কলেজে তখন যে বর্ণনা পাওয়া যায়, আমরা দেখি ঢাকা কলেজে তখন একটা অংশ সেটা কাদের দখলে ছিল, মানে মিলিটারিরা তখন ওই অংশটা, পাকিস্তানি মিলিটারিরা তারা ওই অংশটা দখল করে রাখতো, বুঝছো? প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে অতটা পথ ক্রস করতে গেলে কি করে সে জানতে চায়, কে আছে, কিভাবে? প্রিন্সিপালের পিয়ন জবাব দেয়, অর্থাৎ কিভাবে? আও আফ হি কও সাকতা, অর্থাৎ সেটি আপনি বলতে পারবেন, আমি, হ্যাঁ, মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টের লোক ভাবে নাকি? এখানে অলরেডি একটা হিন্টস দিছে যে নুরুল হুদা যে মানে মুক্তিযুদ্ধের লোক, এটা পিয়ন বলছে আপনি জানেন, আমি কেমনে জানি? তখন নুরুল হুদা আবার বলতেছে আমি কেমনে জানবো, আমি কি মিসক্রিয়েন্ট নাকি, মানে আমি কি মুক্তিযোদ্ধা নাকি? ওকে, তার মাথাটা আপনি আপনি নিচু হয়ে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বইঠে চাটা খাইয়ে, এই আমার এই 5-7 মিনিট লাগে গা, অর্থাৎ ইসাক মিয়া তুমি বসো, আমার 5-7 মিনিট লাগবে, তুমি একটু চাটা খাও, বুঝছো? আচ্ছা, এরপর বলছে নেহি, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলল আব্দুল সত্তার মির্জা কে ঘর জানে হোগা, আব अभी आइए। এক কর্নেল সাহেব পৌঁছ গিয়া, সব ফরসর কো ইত্তলা দিয়া। তো এখানে এটার মানেটা হচ্ছে যে আব্দুল সত্তার মির্জার বাসায় যেতে হবে। তাহলে নুরুল হুদার বাসা থেকে পিয়ন কোথায় যাবে? আব্দুল সত্তার মির্জার বাসায় যাবে। আপনি এখন আসুন, এক কর্নেল সাহেব এরই মধ্যে চলে এসেছে, সব প্রফেসরকে ডাক দিয়েছে তাড়াতাড়ি আসুন। অর্থাৎ বুঝতে পারতেছো, কর্নেলরা তখন ওই কলেজে, তারা কিন্তু প্রিন্সিপাল কোনো বিষয় না, তারা ওই কলেজে, পুরো ঢাকা কলেজ তখন তারা শাসন করতো, ওখানে তাদের ক্যাম্প ছিল। তো কর্নেল সাহেব আসছে, কলেজের সব টিচারকে ডাকছে। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা
দেখছো কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকে ন্যস্ত করেছে ইসাক বেরিয়ে যায়, রাস্তায় গড় করে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা দিল জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। তুমি বুঝতে পারতেছো, সে জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে সে চলে যায়। ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে, তাহলে ইসাককে এখন মিলিটারির কর্নেল বললেই চলে। মানে ইসাক কিন্তু নিজেই এখন মিলিটারি কর্নেল, মানে কর্নেলটা হচ্ছে মিলিটারিদের অনেক উপরের পদ আর কি। তবে ভোরবেলা কলেজের ভেতর কর্নেল খোঁজ চলে আসে, হয়তো ডেমোটেড হয়েছে, অর্থাৎ তার পদ হয়তো নিচে নেমে গেছে। এখন ধরো মাঝে মধ্যে এমন হয় না যে কলেজের যেই দারোয়ান বা পিয়ন সে এমন ভাব নেই যে সেই কলেজের প্রিন্সিপাল। যদি কখনো কলেজের প্রিন্সিপাল চলে আসে তাহলে কি সে পাওয়ার খাটাইতে পারে? তখন বলে যায় যে ধরো প্রিন্সিপাল চলে আসছে, তার মানে পিয়নে এবার নিচের পোস্টে গেছে। তো বলছো কর্নেল, তাকে এখন কর্নেল বলা চলে, কিন্তু আজকে যেহেতু কর্নেল কলেজে চলে আসে, এখন তাকে আসলে ডেমোটেড হয়েছে, সে এখন কর্নেল থেকে একটু নিচের পদ লেফটেন্যান্ট কর্নেলে গেছে, তারও নিচে নামতে পারে, অর্থাৎ তারও নিচে তার হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো আমরা একটু কোশ্চেন সলভ করি। রেইনকোট গল্পে রাস্তায় বেবি ট্যাক্সি কি শব্দ করে গর্জন তোলে? মাঠ পেরিয়ে একটু কোন দিকে? প্রিন্সিপালের কোয়ার্টার। নুরুল হুদার বাড়ি থেকে ইসাক কোন বিষয়ের প্রফেসরের বাড়ির দিকে যায়? খুব গুরুত্বপূর্ণ তিনটা কোশ্চেন, আমরা একটু সলভ করি। This is a story of Meera and Sanjay. Sanjay wanted to give Meera a special proposal, so he turned to Facebook. ওকে, বুঝছো? এবার আসো আমরা মোটামুটি দেখতে পারি যে এখানে কি, যে রেইনকোট গল্পে, তো এখানে যদি একটু যদি দেখো, আমরা যদি কোশ্চেনগুলো যদি দেখি যে কেমন, এই যে ট্যাক্সির এই যে দেখো রাস্তায় গড় করতে থাকা ট্যাক্সি, তাহলে উত্তর হচ্ছে গড়। তাহলে এটার উত্তর কি হবে? গড়। ওকে, আচ্ছা, গড় বানানটা ঠিক আছে? না, ঠিক নাই, গড়। ওকে, আচ্ছা, এরপর দেখো মাঠ পেরিয়ে একটু, এটা হচ্ছে বাদিকে। নুরুল হুদার বাড়ি থেকে ইসাক কোন বিষয়? তাহলে বলো তো একটু যদি দেখো যে নাসার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে এখানে দেখো আব্দুল সত্তার মৃধা, তাহলে আব্দুল সত্তার মৃধা, এটা উত্তর করো। এই কোশ্চেনের আনসারটা মনে হয় এখানে নাই, তাই না? আব্দুল সত্তার মৃধা, হ্যাঁ, এই কোশ্চেনটার আনসার এখানে নাই। হ্যাঁ, কিন্তু সে জিওগ্রাফির প্রফেসর, যদি এখানে নাই, তাহলে নুরুল হুদা হচ্ছে কেমিস্ট্রির প্রফেসর আর আব্দুল সত্তার মৃধা হচ্ছে জিওগ্রাফির প্রফেসর। কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলে দেওয়া মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাবের পর, প্রাদুর্ভাব মানে কি? অহেতুক আগমন। প্রাদুর্ভাব শব্দের অর্থ কি? অহেতুক আগমন, অর্থাৎ মিলিটারি যখন কি করছে, অহেতুক যখন আসছে, অর্থাৎ যখন কোনো কাজ নাই হুদাই যখন আসে। তো মিলিটারিরা কলেজে এরকম অহেতুক আসার কারণে, ঠিক আছে, মিলিটারির প্রাদুর্ভাবের পর তাকে দেখে কলেজের সবাই তটস্থ থাকে, অর্থাৎ মিলিটারি যখন আসছে এরপর থেকে ইসাককে দেখে, মানে পিয়নকে দেখে সবাই তটস্থ হয়। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে, তাহলে এপ্রিলের শুরু থেকে ইসাক এখন আর বাংলা বলে না। কেন বাংলা বলে না? কারণ বাংলা বলে তো বুঝবে বাঙালি, এই জন্য সে উর্দু বলে। কোন কালে দাদা না পরদাদার ভাইরা মামুনা কে জানি দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, অর্থাৎ কোন কালে তার এক লোক ছিল উর্দু বলে, সেই সুবাদে দিন রাত এখন উর্দু বলে। দূরের এক আত্মীয় হয়তো উর্দু বলতো, এই জন্য সে এখন উর্দু বলে। যেতেই হবে, অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। আচ্ছা, এই লাইনটা শুনে কি মনে হচ্ছে? এই লাইনটা কি পুরুষের কথা? এই লাইনটা না, এটা নারীর কথা, তাই না? এটা আসমার কথা, বুঝছো? এটা হচ্ছে আসমা, নুরুল হুদার যে ওয়াইফ আসমা। আসমা বলে যে অসময় বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। তার মানে বুঝতে পারতেছো নুরুল হুদার একটা রোগ আছে। রোগ কি? রোগ কি? ইসাককে ধরে চুমু খাওয়া না, রোগ হচ্ছে হাঁপানির টান, বুঝছো? রোগ হচ্ছে কি? হাঁপানির টান। বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কোপালে আজ কি আছে আল্লাহ জানে। অর্থাৎ বইয়ের এসব কথাবার্তা শুনলে কি আর আমার দিন যাবে? তো তারপর আজকে আবার কলেজে কর্নেল আসছে, তো কি হবে এটা তো বুঝতে পারতেছ।
ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয়, এই যে ফায়ারিং স্কোয়াডটা কি? ফায়ারিং স্কোয়াডটা হচ্ছে সাধারণত একটা নির্দিষ্ট স্থান থাকে, এই যে দেখো এই লোকটারে গুলি করতেছে, একটা নির্দিষ্ট স্থানের উপর দাঁড় করায় গুলি করে, এটাকে বলা হয় ফায়ারিং স্কোয়াড। তো বলছে ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাত পায়ে ধরে ঠিক কপালে গুলি চালানোর হুকুম জারি করানো যায় না। তো এবার সে চিন্তা করতেছে কি যে আমাকে যদি কর্নেল সাহেব আমাকে যদি আজকে যদি মেরে ফেলে, এটা একটু ব্যঙ্গ করে বলতেছে, তাহলে আমি প্রিন্সিপালকে হাত পায়ে ধরবো যাতে আমার কপালে গুলিটা চালায়, কারণ কপালে যদি গুলি করে তাহলে ডিরেক্ট একসাথে মারা যাবে, কিন্তু কপালে গুলি না করে হাত পায়ে পেটের ইয়ে করলে মরতে সময় লাগে, কষ্ট হবে, এটা বুঝাইছে আর কি। আচ্ছা, প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করতে পারবে না? অর্থাৎ প্রিন্সিপাল তো আমার জন্য এতটুকু তো কর্নেলকে বলতে পারবে যে আচ্ছা ঠিক আছে ওর হচ্ছে কপালে গুলিটা করেন। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ছে, সময় নেয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে, মানে পবিত্র পাপী। একদিকে সে আল্লাহর কাছে দিন রাত দোয়া দুরুদ, আবার তার যে কলিগ আছে তাদেরকে গালাগালি করে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় বিনীত নিবেদন করেছিল যদি বাঁচতে হয় এবং সব স্কুল কলেজ থেকে, মানে পাকিস্তান যদি বাঁচাতে হয় তাহলে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। তো এই তদবিরটা, এই কথাটা বলছে কে? প্রিন্সিপাল। কাকে বলছে? মিলিটারিদেরকে বলছে যে সব স্কুল কলেজকে ভেঙে ফেলতে হবে, সব স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে ফেলতে হবে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। তাহলে পাকিস্তানি শরীরের কাঁটা কি? এই যে শহীদ মিনার। শহীদ মিনারটা কি? পাকিস্তানে তাদের শরীরের কাঁটা। এরপর হচ্ছে পাকিস্তানের এই পাকসাপ শরীরটাকে নিরোগ করতে হলে সব কাঁটা উপড়ে ফেলতে হবে, অর্থাৎ সব শহীদ মিনার ভেঙে ফেলতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। তাহলে দেখো এই যে ডক্টর আফাজ আহমেদ, ঠিক আছে, ডক্টর আফাজ আহমেদ, ওকে। এই পরীক্ষাতে প্রশ্ন আসবে যে প্রিন্সিপালের নাম কি। পরামর্শ শুনেছে, গ্রামগঞ্জে যেখানেই গেছেন প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য একটা লেকচারারকে গুলি করার জন্য শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না। অর্থাৎ প্রিন্সিপাল তো তাদের অনেক বড় কাজ করছে, তাদেরকে অনেক বড় পরামর্শ দিচ্ছে যে সব শহীদ মিনার ভেঙে ফেলো। তো সেই প্রিন্সিপাল যদি আমার জন্য এই কথা যদি মিলিটারিদেরকে যদি বলে যে আমার এই লেকচারারটার কপালে গুলি করেন, তাহলে সে কি এটা করবে না? অবশ্যই করবে। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে আর কলিগদের, তাও বা সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীনস্থ ব্যক্তিদের জন্য এতটুকু করবে না? প্যান্টে পা গলিয়ে দিতে দিতে শুনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, এখন কি হবে? অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে আসমা শুনছে যে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসতেছে। এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশন হরদম বলছে, হরদম মানে সারাক্ষণ বলছে সিচুয়েশন নরমাল, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্ট সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। অর্থাৎ আমাদের বিটিভির মতো দেশ উল্টে যাক, কিন্তু যাই হোক বিটিভিতে সব সময় বলবে কি পরিস্থিতি স্বাভাবিক। শেষ ওনাদের কাজ। আচ্ছা, সে দেখছো চালাইছে, এসে চালাইছে না, তো বলছে এটা লাগাই দাও, দরজা লাগাই দাও। তো বলছে কি যে প্রেসিডেন্ট দেশে যাই হোক কিন্তু হচ্ছে এক্সট্রা আবার কি যাচ্ছে, হ্যাঁ আর বকশিশ করতে বলো যে ভাই। তো খেয়াল করো, একটু দেখো, দুঃখিত। তো বিটিভির মতো আর কি, যে যাই হোক বলতেছে যে কি মানে ঘটনা পরিস্থিতি খুবই স্বাভাবিক, খুবই নরমাল, চিন্তার কোনো কারণ নাই। তো তখন এই মিডিয়াগুলোকে বা রেডিও টেলিভিশন এগুলো নিয়ন্ত্রণ করতো মূলত পশ্চিম পাকিস্তানিরা। এরা এদিকে পূর্ব পাকিস্তানি মানুষদেরকে মেরে সব সাফ করে ফেলতেছে, আরেকদিকে টেলিভিশনও বলতেছে যে খুবই স্বাভাবিক, সবকিছু নরমাল। এরপর বলছে কি, আওয়ার আলটিমেটাম এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো, এটা আমরা বদ্ধপরিকর বা এটাতে আমাদের মূল লক্ষ্য। সবই তো নরমাল হয়ে এসেছে।
বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এইসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। একদিকে নুরুল হুদা চিন্তা করতে যে সবকিছু তো নর্মালি আছে, সবই তো নর্মাল, যে টেলিভিশনে বলতে সব নর্মাল, আর বউ এখন আমাকে, আমি বের হবো এখন আমাকে এইসব কথা গল্প শোনাচ্ছে। ইসাক কোন মাস থেকে বাংলা বলা ছেড়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার আসছে। প্রিন্সিপাল কাদের জন্য দিনটা দোয়া দুরুদ পড়ে? দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, উক্তিটি কার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, বুঝলাম না ভাই, এসি ছাড়বেন ভালো কথা, কিন্তু ক্লাসে মানে এসি এটা আবার গল্প করা লাগে না। এসি তো আমার সব জায়গায়, উঠতে এসি, বসতে এসি, পিছনে এসি, সামনে এসি, এগুলো আপনার বলার কি আছে? বললে তো এগুলো অনেক বলা যায়। তোমরা যে আমাকে কি মনে করো আমি না বুঝি না। না, ঘটনা হচ্ছে আজকে ওই যে আমি ক্লাসে ঢুকছি, এসি লাগাইতে আসছে আমার রুমে, বুঝছো? এসি তো আছে 3-4টা রুমে, তারপর আরেকটা লাগাইলাম, এই আর কি। আচ্ছা, যাই হোক, এরপর দেখো আমরা একটু দেখি যে ইসাক কোন মাস থেকে বাংলা বলা ছেড়েছে। উত্তর হচ্ছে এপ্রিল মাসের শুরু থেকে। তো এখানে এপ্রিল লিখলেও পারো, অথবা এপ্রিল মাসের শুরু থেকে লিখলে। প্রিন্সিপাল কাদের জন্য দিনরাত দোয়া দুরুদ পড়ে? পাকিস্তানিদের জন্য, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে? এই কোশ্চেনটার আনসার তোমরা অনেকে পারবা না, একটুখানি যদি একটু দেখো। তো এখানে বলছে যে আমি স্ক্যান সব কথা, প্রেসিডেন্ট, এই যে দেখো, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, তার মানে উত্তর হচ্ছে কি? এটার উত্তর কি হবে বলো তো? প্রেসিডেন্ট হবে, প্রেসিডেন্ট। ঠিক আছে, বুঝছো? ভেরি গুড। তো এরপর দেখো, এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো, বইয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যায়। তাহলে মিন্টুকে তার শালা, তার শালা, বুঝছো? ইস, আবার মিন্টু, বইয়ের এই ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ, মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে মিন্টু চলে গেছে জুন মাসে। হ্যাঁ, জুনের 23 তারিখে, জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। অর্থাৎ জুলাইয়ের 23 তারিখে মিন্টু চলে গেছে, আর জুলাইয়ের প্রথম সপ্তাহে 1 তারিখে তারা বাড়ি শিফট করছে। বলা যায় না, এখানে যদি কেউ আজ করে থাকে, ও চলে যাওয়ার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। অর্থাৎ আসমা সবসময় তার ভাইকে নিয়ে একটা মানে চিন্তার মধ্যে থাকে। চিন্তাটার কারণ হচ্ছে তার ভাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। তো কেউ আসমার ভাইয়ের কথা জিজ্ঞেস করলে কিংবা বললে আসমা কি করতো? যে এখানে থাকা আমার ভাইয়ের জন্য নিরাপদ হবে না, বাসা চেঞ্জ করে ফেলতো। ব্যাস, এই শুনে সে বাড়ি বদলানোর জন্য লেগে গেল হন্য হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। তাহলে মিলিটারি লাগার পর থেকে এখন পর্যন্ত মোট কয়বার বাড়ি পাল্টানো হয়েছে? 4 বার বাড়ি পাল্টানো হয়েছে। এখানে আসার পর নিচের তলায় ভদ্রলোক একদিন বলেছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে। তাহলে এইখানে সে কিসের জন্য আসছে? নিরাপত্তার জন্য আসছে। এটাই রাইট অ্যান্সার। এখন অনেক জায়গাতে এটা দেওয়া থাকে যে সে কলেজ থেকে অনেক দূরে কেন বাসা নিয়েছে। ওই এক বইতে দেখলাম যে লেখা আছে, কি জানি, যে শালার জন্য। এটা কি শালার জন্য হবে? না, এটা নিরাপত্তার জন্য হবে। শালার জন্য আসছে, কারণটা শালার, কিন্তু মূল কারণটা হচ্ছে নিরাপত্তার জন্য। এখন আমি পড়াইছি নিরাপত্তার জন্য, পোলা ভাই নাইছে আমার কোশ্চেন, ভাইয়া আমার অমুক ভাইয়ের গাইডে আছে, বইতে আছে শালার জন্য, আপনি বলছেন নিরাপত্তার জন্য, তাহলে তো আপনি ভুল পড়াইছেন। তো তোর ভাইয়া তোর কি পড়াইল না পড়াইল, তুই আমার লগে এসে এই গল্প দিলে হবে? আমি যেটা পড়াইছি এটাই ঠিক, এখানে কোনো কথা নাই। ভাইয়ারা গিয়ে জিজ্ঞেস করো যে তানবীর ভাই পড়াইছে নিরাপত্তার জন্য। ঘটনা দেখায়, ঘটনা এখানে শেষ না। দাঁড়ান, আমি খেয়াল করো, তোমরা তো এগুলো তো আসলে তোমাদেরকে বললে তোমরা বুঝবা, যথেষ্ট ম্যাচিউর ছেলে মেয়ে। তোমরা তো মোটামুটি সেকেন্ড ইয়ারে উঠছে। একটা ফার্স্ট ইয়ারের ছেলে যখন পাকনামি করে তখন আসলে লজ্জাজনক বিষয়। একটা কোশ্চেন তোমাদেরকে দেখো কোশ্চেনটা তোমরাই একটু দেখো, যে মাসি পিসিকে কয়জন পেয়ারা কাছারি বাড়িতে নিতে এসেছিল। খেয়াল করো,
কোশ্চেনটা হচ্ছে মাসি পিসিকে কয়জন পেয়াদা কাছারি বাড়িতে নিচে এসেছিল, উত্তর করো, বলো কয়জন হবে, দেখি তোমরা গেস করো কয়জন হবে বলো, মানে এটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কয়জন। এখন আমি জানি তোমাদের, দেখি তোমরা উত্তর করো, আমি একটু দেখি যে পারো কিনা। ऐप स्टोर में वह खास ब्रांड नोट नहीं है जिसकी आपको जरूरत है। इसे मत खोजो, बस एक प्रॉम्प्ट लिखें और उसे खुद बनाएं। रेजोना के साथ तुरंत संतुष्टि मिलती है, फिर कभी बोरियत नहीं होगी। শালার জন্য মানে কি, মানে তার শালার কারণে মূলত তারা অনেকবার বাড়ি পাল্টাইছে, বুঝছো? তাহলে এখন এটার উত্তর তোমরা করো, এটার উত্তর তোমরা করো। যদি আমার ক্লাস থেকে শিখো তাহলে আলাদা বিষয়, বাট যদি এই যে দেখো দেখো এখন অনেকে এই যে 5 জন 4 জন 3 জন, বাট তোমরা অধিকাংশ যেটা মনে করতে পারো, গতকাল আমি এই ভিডিওটা দিছি, হয়তো অনেকেই দেখছো আমার ভিডিও, কারা কারা দেখছো তারা জানো, তোমরা অনেকে এটার উত্তর করবা 3 জন, কিন্তু না, এটার উত্তর 4 জন। দেখো টুইস্টটা এখানে খেয়াল করো। তোমাদেরকে অনেকেই বলে না যে বাংলা প্রথম পত্র, এটা আবার পড়া লাগে নাকি, এটা তো নিজে নিজে পড়লেই হয়। বাংলা প্রথম পত্রের মানে এমসিকিউ দিয়ে মনে করো মানে মাথা পাগল করে দেওয়া যায়। তো এখানে খেয়াল করো যে বাইরে থেকে ডাক আসে কানাই চৌকিদার, এখানে আমি তোমাদেরকে একটু দেখি মূল জিনিসটা, যে মাসি পিসি বাইরে দেখো গত রাত আজ দ্বাদশ বেশ উজ্জ্বল, কানাইয়ের সাথে গোকুলের, দেখো কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে, মাসি পিসি তাদের চিনতে পারে। তাহলে কানাইয়ের সাথে 3 জন পেয়াদা আসছে, মাসি পিসি তাদেরকে চিনে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। তাহলে 3 জনকে চেনে, একজনকে চেনে না, যার মাথায় লাল পাগড়ি তাকে চেনে না। দেখো 3 জনকে চিনে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা, তার মানে 3 জনকে চিনে, একজনকে চিনে না, তাহলে মোট কয়জন? 4 জন। এখন এটা সঠিক উত্তর 4 জন। এখন অমুক ভাইয়া পড়াইছে 3 জন, তমুক ভাইয়া পড়াইছে এটা, এই গল্প আমার লোকে দিয়ে লাভ আছে? 4 জন এটাই সেটা। এবং কি করে জানো, বইয়ের ছবি তুলে দেয় যে ওই বইটা আছে এটা। আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখায়, যে তাহারাই পরমনে কবিতায়, তাহারাই পরমনে কবিতায় কয়টি ঋতুর উল্লেখ আছে? আমার কমেন্ট সেকশনে গিয়ে বইয়ের ছবি তোলে, ভাইয়া বইটা আছে 2টা, বসন্ত শীত, বসন্ত শীত। তো আপনি পড়াইছেন যে একটা ঋতু, আরে বাবা শীত ঋতুর নাম তাহারাই পরমনে কবিতায় উল্লেখ আছে বলো? আচ্ছা পুরো কবিতা ভালো করে পড়ো, কোথাও দেখবা শীত এই শব্দটার উল্লেখ আছে? বলো তাহারাই পরমনে কবিতায় শীত শব্দের উল্লেখ আছে? বসন্তের উল্লেখ আছে, কিন্তু শীতের কথা কোথাও উল্লেখ নাই। শীতকে বুঝাইছে বাট সরাসরি শীতের কথা। মাঘের সন্ন্যাসী বলা আছে, এখন মাঘ মানে তো কি, আমরা শীত বুঝি, বাট মাঘ তো মাস, মাঘ মাস, মাঘ কিন্তু ঋতু না। এখানে বলছে যে কয়টি ঋতুর নাম উল্লেখ আছে। বইতে যদি দেওয়া থাকে শীত আর বসন্ত, গাইড বইতে যদি দেওয়া থাকে শীত আর বসন্ত, তো ওই হিসাব আমার লগে দেখে তো লাভ নাই, বুঝছো? তো যেটা বলছি এটাই বলছি, শেষ, এর উপর আবার কোনো কথা চলবে না, বুঝছো? আচ্ছা এইবার দেখো তো আমরা যেখানে ছিলাম, তো এখন এই যে এই স্লাইডটা আমরা শেষ করলাম। শুনে তার বুকটা টিপ টিপ করছিল। এরপর যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, অর্থাৎ কলেজ আত্মীয় স্বজন সব থেকে দূরে সেইখানে এসেছে। ওকে, শহর থেকে দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে দাঁড়ালেই চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, অর্থাৎ পূব দিকে তাকাইলেই খালি বিল দেখে আর ধান ক্ষেত দেখে। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল, অর্থাৎ এইদিকে নৌকা করে স্টেন গানওয়ালা ছেলে, স্টেন গানওয়ালা ছোকরার দল মানে হচ্ছে বন্দুক নিয়ে ছেলেরা আসে। ওকে, এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে আর নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে না, তার বউ জানে না, অর্থাৎ মিন্টু কোথায় গেছে এটা সেও জানে না, তার বউ জানে না। কিসিঞ্জার সাহেব হচ্ছে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি, বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, মানে অভ্যন্তরীণ বিষয়। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা থেকে ধারে কাছেই ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাট থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপ মালিক, অর্থাৎ নিচের ফ্ল্যাটে থাকে এক ওয়েল্ডিং ওয়ার্কশপ। ওয়েল্ডিং ওয়ার্কশপ মানে হচ্ছে বিভিন্ন ঝালাই টালাই করে না এইসব, তার মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার, অর্থাৎ ওই যে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক যে আছে তার শ্বশুর নিঃসন্দেহে রাজাকার। এটা মানে গল্প কথা এটা গেস করলো। কেন গেস করলো একটু দেখো, যে রাজাকার হচ্ছে এই জন্য সপ্তাহ 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর মানে ফ্রিজ, টেপ রেকর্ডার হচ্ছে রেডিওর মতো, এটাকে বলে টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, এটা তো সবাই চিনো, ফ্যান খাট পালং সব চালান পাঠায়। অর্থাৎ
ওই যে নিচের তালাতে, নুরুল হুদাদের নিচের তালাতে যে থাকে, তাহলে তো কানাই সহ 5 জন হওয়ার কথা। হ্যাঁ, কানাই সহ 5 জন হবে, কিন্তু প্রশ্ন তো কানাই সহ বলে না। কানাই সহ ডেফিনেটলি 5 জন, কিন্তু যদি বলে পেয়াদা, কানাই তো চকিদার, কানাই তো পেয়াদা না। যদি বলে পেয়াদা কয়জন, উত্তর হচ্ছে 4 জন। বুঝছো? আচ্ছা, এইবার বলে যে কেন সে বুঝলো যে নিচের তালায় যে থাকে সে হচ্ছে তার সর্দার গোছের রাজাকার। সর্দার গোছের রাজাকার মানে বড় রাজাকার। 2 দিন পর পরই মেয়ের বাড়িতে এইসব জিনিসপত্র পাঠায়, দামি দামি জিনিস। তখন রাজাকারের অনেকগুলো টাইপ ছিল। রাজাকারের টাইপগুলোর ভিতরে এক ধরনের রাজাকার ছিল যারা মিলিটারিদেরকে দেখাই দিত যে এই বাড়িতে গিয়ে আক্রমণ করার জন্য। তো মিলিটারিরা তো চিনতো না, গ্রাম বাজার এগুলো তো চিনতো না। তো মিলিটারিদেরকে দেখাই দিলে ওরা গিয়ে আক্রমণ করতো। তো মানুষজন ধরে মেরে কেটে নিয়ে যেত। আর ওই যে কারো বাড়িতে ধরো ফ্রিজ আছে, এসি আছে, ভংচং, অনেকে সোফা সেট আছে, ওগুলো তারা নিয়ে আসতো। এখন এত জিনিস করবে কি বেটায়? তো কি করতো, মেয়ের জামাইয়ের বাড়িতে পাঠাই দিত। এই জন্য নুরুল হুদা গেস করছে যে তার শ্বশুর বড় রাজাকার, নাইলে এত কিছু দেওয়ার কথা না। ওকে, দেখি তো ফিট করে কিনা। এটা কি ফিট করে? রেইনকোট। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট জড়িয়ে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা আসমা ঠিক হচ্ছে। এবার আসমা খালি তার ভাইরে নিয়ে মিন্টুর সাথে তুলনা করে। বুঝলাম যে তার ভাই অনেক লম্বা, কিন্তু তুমি যাকে বিয়ে করছো, তোমার স্বামী নুরুল হুদা, সে তো বেটে খাটো। আমরা একটু পরেই দেখবো গল্পের শেষের দিকে যে সে কিন্তু বেটে খাটো। এই জন্য বলছে যে ভাই তো আমার অনেক লম্বা, দেখি তোমার গায়ে শুট করে কিনা। বুঝছো? এখন গায়ে শুট করে কিনা এটা তো তুলনা করার কিছু নাই, তাই না? এর বলছে ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ছে। এই মেয়ে মানুষের এইসব কথাগুলো পুরুষদের সবচেয়ে ইয়ে লাগে, যে বলছে যে ঠিক আছে, একেবারে তোমার গোড়ালি পর্যন্ত, একদম পায়ের গোড়ালি পর্যন্ত তোমার ঢাকা পড়ছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গে কার টুপি এনে ছড়িয়ে দেয় তার মাথায়, মানে রেইনকোটের টুপিটাও লাগিয়ে দেয়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের সদ্য ঘুম ভাঙা গলা মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে উঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? অর্থাৎ এইবার সে বলে যে মিন্টু কি ঢুকে পড়ছে কিনা। মানে মেয়েটা তার বাপে যখন মামার রেইনকোট পড়ছে তখন বলছে আব্বু ছোট মামা হয়েছে, আর নুরুল হুদা বলছে যে ছোট মামা আসছে, মানে ভাবছে যে ছোট মামা চলে আসছে, মানে মিন্টু চলে আসে। এর পিছে এর মানে পিছে পিছে ঢুকেছে না। হ্যাঁ, দরজা ছিটকানি খিল সব বন্ধ। সে ভাবছে যে না, তাহলে পিছে পিছে যদি মিন্টু হয় তাহলে তো পিছনে মিলিটারি ঢুকছে। পরে দেখে যে না, দরজা বন্ধ আছে। তাকে মিন্টুর মতো দেখাচ্ছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো। এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? তাই না? এইটা বলছে কে? ওই ছেলে এবার বলে যে আব্বু কি মুক্তিবাহিনী কিনা, যেহেতু মামার রেইনকোট পড়ছে। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে সে ভেবাচেকা খায় না। হ্যাঁ, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেন। শুনেন, মিলিটারি যাদের ধরে মিছি ধরে না, অর্থাৎ এমনি তাদের কাউকে ধরে না। মগবাজারের ফ্লাইট থেকে মিন্টু চলে যায় কত তারিখে? কোন মাসের 1 তারিখে নুরুল হুদা বাড়ি শিফট করলো? এরপর হচ্ছে নুরুল হুদার ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে কত? কখনো কি কেড্রামা দেখে মনে হয়েছে সাবটাইটেলগুলো যাচ্ছে তাই ভুলভাল দিয়ে ভরা? যেমন ধরেন, কেউ একজন বলল ও দ্রুত হয়েছে। এই প্রথম এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার ভার্সিটিতেও আসছে এই কোশ্চেনটা। আচ্ছা, এইবার খেয়াল করো যে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু চলে যায় কত তারিখে? জুনের 23 তারিখে। জুলাইয়ের প্রথম সপ্তাহে তারা বাসা শিফট করে, কিন্তু যায় জুনের 23 তারিখ। জুনের 23 তারিখ। ওকে, কোন মাসে নুরুল হুদা বাড়ি শিফট করে? জুলাই। তাহলে খেয়াল করো, জুলাই মাসে বাড়ি শিফট করে আর জুনের 23 তারিখে চলে যায়। নুরুল হুদা ছেলে ও মেয়ের বয়স কত? তাহলে 2.5 বছর, তারপর হচ্ছে কি 2.5 বছর, 5 বছর। বুঝছো? ওকে,
এরপর দেখো তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, শালাদার বর্ডার ক্রস করে লো না, ফিরে এসে দেশে ধমাধম মিলিটারি মারে, তাতে দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেকদিন ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগায়, টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব টু শব্দ করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারির ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ডাকা দিয়েছে সেই কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়, স্টাফ রুমে কলিগরা ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেছে, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে মানে হচ্ছে মুক্তিযুদ্ধে গেছে, কই সে তো বাবা এসব থেকে, হ্যাঁ এসব আলাপের মধ্যে কখনোই থাকে না। এসব কথা শুরু হলে আলগোছে উঠে চলে আসে প্রিন্সিপালের ক্যামেরায়। অর্থাৎ সে বলতে যে আমাকে কেন মারবে, মানে এগুলো সে নিজে চিন্তা করতেছে আর কি, যে রেইনকোট দেখে আমাকে কেন মারবে। আমি তো সবসময় কলেজে যখন কেউ এইসব কথাবার্তা বলে আমি আস্তে করে উঠে প্রিন্সিপালের রুমে চলে যাই, আমার শালা মিলিটারি মারে, তাতে আমার দোষ কই? ওকে, ডক্টর আফাজ আহমেদ খ্যাস গলায়, খ্যাস, তাহলে ডক্টর আফাজ আহমেদের গলা কি খ্যাস, অনেকের গলা আছে না একটু মানে খ্যাস টাইপের, এরকম আর কি, মানে কথা বললে একটু খ্যাস। এখন ধরো যেমন আমার গলার আওয়াজটা কেমন, অনেকটা মৃদু, আলতো, তারপর হচ্ছে স্মুথ, ওকে, সুররিত, অনেকভাবে এটাকে বিষয়ায়িত করা যায়। তো অনেকের আবার দেখবে কথা করে এমন। তো এইটা হচ্ছে কি তার গলা। তাহলে এখান থেকে পরীক্ষাতে এটাও কিন্তু প্রশ্ন আসছে ভার্সিটিতে যে আফাজ আহমেদ তার গলা কেমন, উত্তর হচ্ছে খ্যাস। তো তার এই খ্যাস গলা হিন্দুস্তান অভিস্কেন্ডের আশু মানে হবে, হবু, ঠিক আছে, ভবিষ্যৎ। আশু অবশ্যম্ভাবী মানে হচ্ছে মানে 100% হবে এমন। পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে, হ্যাঁ ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদ প্রিন্সিপালকে আজকাল তোয়াজ করে, অর্থাৎ প্রিন্সিপাল আকবর সাজিদ আজকাল প্রিন্সিপালকে একটু মানে পাম দেয় আর কি, ওকে, তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটটা ঢোকার পর থেকে পা শিরশির করছে, আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে, সে কখন? রাস্তায় একটা রিক্সা নাই, তাই রিক্সার পরোয়া সে করছে না। রেইনকোটের ভিতরে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা, সে চেটে দেখে, ঠিক পানসে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতে লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি। সে এবার চিন্তা করতে যে তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে কিনা, যে আমাকে মিলিটারির মতো দেখাচ্ছে কিনা। এবং মিলিটারিদের অনেকগুলো ধরনের কথা বলছে, যে পাঞ্জাব আর্টিলারি, না বালুচি রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ। ওদের তো এক এক গোষ্ঠীর এক এক ধরন, এক এক সুরত মানে হচ্ছে চেহারা। তো পাকিস্তানি মিলিটারিদের মধ্যে অনেকগুলো ছিল, অনেকগুলো সেকশন ছিল, কারো ভাগ এইটা, কারো এইটা, হ্যাঁ, কেউ মিলিটারি, কেউ প্যারামিলিটারি, এরকম। তো সে চিন্তা করতে যে আমি এই রেইনকোটটা পরার কারণে আমাকে কার মতো দেখাচ্ছে, ঠিক আছে। একজন বলছো কোকিলের কণ্ঠ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিভাবে এরকম মানে হৃদয়ের গহীনে উজ্জ্বল কথাটা তোমরা আসলে যেভাবে ধরে ফেলো না, এই জন্য মানে তোমাদের আসলে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এটা বরাবর মতোই আমাকে মুগ্ধ করে। আমি কিন্তু বলি নাই যে কোকিলের কণ্ঠ আমার কণ্ঠ, কারণ এটা আমি নিজের সম্পর্কে নিজে বলতে পারি না, বাট আমি মন থেকে চাচ্ছি যে তোমরা কেউ এই কথাটা, এই নির্মম সত্য কথাটা ধরে ফেলো। তো একজন ধরে ফেলছে, থ্যাংক ইউ। এরপর দেখো তার রেইনকোটের দিকে নতুন কোনো বাহিনীর লোক মনে হচ্ছে হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টির বেশ শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই না করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারির লরির লেজটাও নাই, লরি মানে গাড়ি, অর্থাৎ মিলিটারির গাড়ি একেবারেই দেখা যাচ্ছে না। আবার তার বাসের নামগন্ধ নাই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে একেবারেই একলা, অর্থাৎ বাস স্ট্যান্ডে তেমন কোনো মানুষজনই ছিল না। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেট, ছোট দোকানদার ঝাঁপ একটুখানি তুলে দোকানটাও তাকিয়ে রয়েছে উত্তরে, দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরে। ওদিকে কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, অর্থাৎ যে ছেলেটা ওই পান সিগারেট বিক্রি করে সে একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলে ছোটটা বিড় করে কয়, কাল শুনেন নাই মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াই দিছিল, কমপক্ষে 5টা খানসেনা খতম। খানসেনা বলতে এখানে বোঝানো হচ্ছে পাকিস্তানি মিলিটারি। বিবিসি কইছে রংপুর, দিনাজপুর হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যে চিপচিপে বৃষ্টিতে লালচে আবা তুলে এসে পড়লো লাল রঙের একটি স্টেট বাস। অর্থাৎ এই কথা বলতে বলতে একটা লাল রঙের একটা বাস চলে আসছে, সেই বাসে করে তারা উঠে গেল। নুরুল হুদা কেমন করে হাঁটে? উর্দুর প্রফেসরের নাম কি? 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার আসবে, অনেকবার এসেছে।
ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি তো নুরুল হুদা কেমন করে হাঁটে। উত্তর হচ্ছে হন হন করে হাঁটে, হন হন করে হাঁটে। হ্যাঁ, উর্দুর প্রফেসরের নাম কি? উত্তর হচ্ছে আকবর সাজিদ। আকবর সাজিদ, ওকে, বুঝছো? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। ওকে, এবার আসো আমরা একটু দেখি বাসে যাত্রী কম। না না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গলায় বলে চেঁচায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি, অর্থাৎ সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। কন্ডাক্টরও ডাকতেছে হ্যাঁ সিট খালি, সিট খালি, সিট খালি। এখন কন্ডাক্টরদের কাজ হচ্ছে কি, মনে করো বাসে সিট সব ফুল, তারপরও তার চোখে সিট খালি। তো আজকেও কন্ডাক্টর বলতে যে সিট খালি, সিট খালি। তো নুরুল হুদা দেখলো না, আসলেই আজকে সিটই খালি, বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, সে বলে উঠলো তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের বিঝে মাটিতে। এর জন্য একটু খারাপ লাগার কথা, কিন্তু টিটকারি শোনার কথা, কিন্তু কেউ তাকে কিছু বলছে না। ঠোঁটে তার এমনি হাসি বিছানো থাকে, এমনই হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি, যে তার রেইনকোটের পানিতে বাসে ছয়লাভ হয়ে গেল, কেউ টু শব্দ করছে না। অর্থাৎ তার রেইনকোট থেকে থাকে, এমনই হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি, যে তার রেইনকোটের পানিতে বাসে ছয়লাভ হয়ে গেল, কেউ টু শব্দ করছে না। অর্থাৎ তার রেইনকোট থেকে পানি পড়তেছে, কিন্তু মানুষজন তো তাকে বলার কথা যে তুমি আপনি রেইনকোটের পানি নিয়ে কেন উঠছেন, আপনার রেইনকোটে সিট ভিজে যাচ্ছে, বাস ভিজে যাচ্ছে, এরকম কেউ কিছু বলতেছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? এবার সে চিন্তা করতেছে, আচ্ছা কেউ যে আমার এই যে পানি পড়তেছে এটার জন্য যে প্রতিবাদ করতেছে না, তার মানে কি? তার মানে কি রেইনকোট আমার এই পোশাকের কারণে সবাই আমাকে ভয় পাচ্ছে, মিলিটারি ভাবতেছে? তখন কিন্তু সাধারণ ওই যে চোর বাটপার এরা কিন্তু মিলিটারিদেরকে অনেক ভয় পেত। খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার সেই সিট পছন্দ হয় না, ফের ওই সিটের দিকে তাকায়। অনেক সময় দেখবা বাসে বা গাড়িতে উঠলে যখন সিট যখন সবগুলোই ফাঁকা তখন কনফিউজড যে কোন সিটে উঠবো, কোন সিটে বসবো। আর সিট যখন থাকেই না তখন একটা পাইলেই হয়েছে। তো এরকম আর কি। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়লো তাড়াহুড়ো করে, রাখো 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 বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে গেল চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে। অর্থাৎ তাকে দেখে দুজন লোক অলরেডি বাস থেকে নেমে গেছে, কারণ মুক্তিযোদ্ধা মানে নুরুল হুদাকে দেখে তারা বুঝছে যে নুরুল হুদা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই জন্য তারা কি করছে, ফটাফট তারা নেমে গেছে। একটা চোর আর একটা পকেট মার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেট মার, নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয় কেবল ভয়, অর্থাৎ যেটা একটু সর্দার টাইপের ওটা তাকে দেখে ব্যাপক ভয় পাইছে। জুৎসই সিট বেছে নিয়ে ধপাস করে বসতে ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাতেই আর ফিরে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। এবার সামনের সিটে বসা তিনজন যাত্রী এবার আবার তার দিকে তাকান। এদের সে ঠিক চোর অথবা পকেটমার বলেই শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারির কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে। তো এরা কি ধরনের চোর হতে পারে, বাটপার হতে পারে, এটা নুরুল হুদা বলতেছে। অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। মিলিটারি কোথাও লুটপাট করে সবকিছু ধ্বংস করার পর যা যতটুকু পায় এরা সেগুলো নিয়ে আসে। হ্যাঁ, এরপর হচ্ছে তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেকটা ধরপর করে উঠে দাঁড়ায় এবং বাস থামায়, সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে ফিরে তাকায় না, তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার চোখাচোখি এড়াতে এদের এত কসরত। অর্থাৎ কসরত বলতে কষ্ট, এদের এত কষ্ট নুরুল হুদার চোখের দিকে তাকাতে। অনেক সময় আমরা যাকে বেশি ভয় পাই তার চোখের দিকেও আমরা তাকাইতে পারি না, তাই না? এরকম আর কি। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ নিজের ছাতার নিচে, ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথায় অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামলে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। অর্থাৎ আসাদ গেট থেকে একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা খেয়াল করো, আসাদ গেট থেকে কয়জন প্যাসেঞ্জার বাসে উঠছে? 9 জন প্যাসেঞ্জার। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো এবং আরেকজন রাখো রাখো বলতে নেমে গেল দরপর করে। তাহলে খেয়াল করো, তার মধ্যে 9 জনের থেকে 3 জন তাকে দেখে নেমে গেছে রাখো রাখো বলে, এবং আরেকজন রাখো রাখো বলে, এবং আরো একজন সে কি করে রাখো রাখো বললে নেমে যায়, নেমে পড়লো ধরপর করে। শেষজন বোধহয় এমনি অর্ডিনারি চোর, অর্থাৎ সাধারণ চোর, সিসকে চোর হওয়ার সম্ভাবনাও বেশি, এমনি মানে পাতান্যা চোর হইতে পারে আর কি।
আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারিদের ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালোই লাগছে। তাহলে এখন কোশ্চেন যদি হয় যে যে আসাদগেট বাস স্টপেজ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কতজন যাত্রী নামলো, উত্তর হচ্ছে 4 জন, 3 জন তারপর 1 জন। তাহলে যদি বলা হয় যে আসাদগেট বাস স্টপেজ থেকে গন্তব্যে কতজন গেল, তাহলে কিন্তু উত্তর হচ্ছে ওই 3 জন কিন্তু বাদ পড়ে যাবে, সরি ওই 4 জন বাদ পড়ে যাবে, কারণ ওই 4 জন তো উঠেই নেমে গেছে, বুঝছো? আচ্ছা, ভেরি গুড। এরপর দেখো, জানালার বাইরে বৃষ্টির রাত, ঠান্ডা, গাছপালা, লোকজন, দোকানপাট, বাড়ি ঘরের উপর ট্রান্সফার আবরণ দেখে এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগা ছিঁড় খায়। বাস হঠাৎ করে ব্রেক কষলো, তখন তাকে তাকাতে হয় বাদিকে, চোখ পড়ে নির্ণীয়মান মসজিদের ছাদের দিকে। মিলিটারি বাস থামায়, আর তখন নির্ণীয়মান মানে কি? নির্ণীয়মান মানে হচ্ছে নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে এমন একটা মসজিদ, ওই মসজিদের দিকে সে তাকায়। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সে ঢুকে গেল বুকে। হ্যাঁ, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলো মিলিটারির গুলিতে মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। অর্থাৎ ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব। ক্র্যাকডাউনের রাত কি? ক্র্যাকডাউনের রাত হচ্ছে ওই যে তোমার 1971 সালে যে 25শে মার্চ আমরা যেটাকে কালো রাত বলি, ওই রাতে এখানে মসজিদের ছাদ থেকে মিলিটারির একজন মুয়াজ্জিনকে মেরে ফেলে। ওকে, নুরুল হুদার বাসে ওঠার পর প্রথমবার রাখো বলে কয়জন যাত্রী নেমে যায়? আসাদগেট বাস স্টপেজ থেকে কতজন প্যাসেঞ্জার বাসে উঠলো? এখানে কিন্তু আর কিছু বলে নাই, মানে আসাদগেট বাস স্টপেজ থেকে কতজন প্যাসেঞ্জার বাসে উঠলো। এখন কয়জন নামছে এত কাহিনী এখানে কোশ্চেনে বলে নাই। Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose racing games. Friday evening, I use groups to see what my friends want to play. Play the games you want and share with friends on Facebook Gaming. প্রতিবেদন, হ্যাঁ বুঝাই দিব, এগুলো বুঝাই দিব, কোনো চিন্তা নাই। এগুলো লিখিত পার্টে যেগুলো, এগুলো খুব সুন্দর করে আমি বুঝাই দিব, তোমরা এত চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, ওকে। তাহলে এখানে হচ্ছে নুরুল হুদার বাসে উত্তর হচ্ছে প্রথমবার নামা হচ্ছে 3 জন, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, এরপর দেখো আসাদগেট বাস স্টপেজ থেকে কয়জন প্যাসেঞ্জার বাসে উঠলো? এখানে উত্তর হচ্ছে 9 জন। এখানে উত্তর কয়জন? 9 জন। ভেরি গুড। কতজন? 9 জন। আচ্ছা, এরপর দেখো ঠান্ডা হাওয়ায় ধাক্কায় রেইনকোটের তাপে এতটা গরম হয়ে উঠে মনে হয় ভিতরে বুঝে আগুন লেগে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় তখন তারা থাকতো। অর্থাৎ নুরুল হুদা ওই 25শে মার্চ কালো রাতে মসজিদের অপোজিটে 3 তলা একটা বাড়ি ছিল, সেখানে তারা থাকতো। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান, স্টেন গান, ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের ঘুম হয়নি সে রাতে। অর্থাৎ নুরুল হুদার ওই রাতে, 25 মার্চের রাতের কথা বলছে, সেই রাতে তার আর ঘুম হয় নাই। ছেলে মেয়ে মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। অর্থাৎ ছেলে মেয়ে তারা এতটাই ভয় পেয়েছে নুরুল হুদা যে তারা খাটের নিচে ওই রাতে শুয়েছিল। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালায় পর্দা একটু তুলে সে রাস্তাতে দেখতে পায়। রাস্তার উপর মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে। জুমার নামাজ তো সপ্তাহে একদিন, সে নুরুল হুদা খালি জুমার নামাজই পড়ে। তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধারে থেকে সরে না। অর্থাৎ জানালার পাশে দাঁড়ায় থাকে, মুয়াজ্জিন আজান দিবে, সে শুনবে। মুয়াজ্জিন সাহেব গম গম গলায় যতটা পারে জোরে বলে উঠল আল্লাহু আকবার। অর্থাৎ ওই রাতে আবার এখানে আরেকটা লাইন আছে, এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট ছিল, অর্থাৎ বিদ্যুৎ ছিল না, মসজিদের মাইক্রোফোন অকিছু, এই জন্য মুয়াজ্জিন জোরে জোরে বলতেছে আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার আর সুযোগ তার মেলেনি। তার আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই একই দৃশ্যের পায়তারা করতেছে। অর্থাৎ ওই দিন যে মুয়াজ্জিনকে মেরে ফেলছে, সেদিন সকালে তো বৃষ্টি ছিল না, সেদিন ওই মুয়াজ্জিনকে মেরে ফেলছে। আজকে সকালে বৃষ্টি হচ্ছে, আজকে কি একই রকম মানুষ মারবে কিনা? যখন তার বাস আটকেছে তখন এটা নিয়ে এসে চিন্তায় পড়ে যায়। এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়কে নামাজের ওয়াক্ত ঘোষণা করার হুকুম জারি করতে পারে। এটা তারা বোঝাচ্ছে যে পাকিস্তানিরা তখন যা ইচ্ছে তাই তারা করতে পারে, তারা নামাজের নতুন ওয়াক্তের হুকুমও তারা জারি করে ফেলতে পারে, এরকম আর কি বোঝাচ্ছে। এরপর বলছে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জার নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে, গাড়ির প্যাসেঞ্জারকে নামায় রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়।
আরেক দল মিলিটারি স্টেন গান তাক করে রেখেছে এই মানুষটির শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড়, শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা শাড়ির দিকে, অর্থাৎ যাদের পছন্দ করতেছে তাদের একটা শাড়িতে আর আরেক দলকে আরেকটা শাড়িতে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। তখন বাসের ভেতর কোনো আওয়াজ নাই, যাত্রীদের বুকে টিপ টিপ, অর্থাৎ মিলিটারি উঠছে, কাকে কি করে কাকে ধরে নিয়ে যায়। শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এতটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলেই মাথার রোব এবং বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে, অর্থাৎ এত কিছু চিন্তা না করে সরাসরি সে মিলিটারির মুখের দিকে তাকালো। মিলিটারির চোখ ছুছালো, ছুছালো মানে হচ্ছে ধারালো, ছুছালো মানে কি ধারালো, অর্থাৎ মিলিটারির চোখ কি ছিল ধারালো ছিল। ছুছালো চোখের মনির কাঠায় বিঁধে যায় তার মুখে, অর্থাৎ মিলিটারির যে ছুছালো যে চোখ, এই চোখের যে মনি, এই মনিটা বিঁধে যায়, বিঁধে যায় মানে গেথে যায় নুরুল হুদার মুখের দিকে, মানে সে নুরুল হুদার মুখের দিকে এবার তাকায়। সেও তার চোখে বোতা এবং গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাক, ছুছালো চোখ, গোপের নিচ ও নাক গোপের ও আশেপাশের নিচে লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারির চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়লো রেইনকোটের উপর। এবার নুরুল হুদার মুখ থেকে এবার রেইনকোটের দিকে তাকাচ্ছে। মনে হয় রেইনকোটের ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে, অর্থাৎ এমন ভাবে সে তাকায় যে মনে হচ্ছে যে গুনে 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 দেখতেছে রেইনকোটে কতটা ফোঁটা আছে। ভেতরের তাপে এসব পানির ফোঁটা দেখে মিলিটারি থ মেরে যাবার কি হলো, লোকটা কি এগুলো রক্তের চিহ্ন দেখে, অর্থাৎ ওই রেইনকোটের পানিগুলোকে মনে হচ্ছে, পানির ছিটাগুলোকে মনে হচ্ছে ওই মিলিটারি রক্তের চিহ্ন দেখতেছে। এটা নুরুল হুদার কাছে মনে হলো। রেইনকোটে বৃষ্টি ফোঁটাগুলো গুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো, অর্থাৎ আগে যাও, ওকে। তারপর তাদের বাসটাকে ছেড়ে দেয়। নুরুল হুদা সাধারণত কোন নামাজটা সে নিয়মিত পড়ে? রেইনকোট গল্পে বর্ণিত মুয়াজ্জিনের গলার স্বর কেমন ছিল? বাসে মিলিটারি প্রথম নুরুল হুদার কোন দিকে তাকালো বলো তো? ওকে, তো আমরা একটু দেখি যে প্রথমত হচ্ছে নুরুল হুদা সাধারণত কোন নামাজটা নিয়মিত পড়ে। উত্তর হচ্ছে জুমার নামাজ। আচ্ছা, এরপর দেখো রেইনকোট গল্পে বর্ণিত মুয়াজ্জিনের গলার স্বর কেমন? গম গম। এটা কিন্তু পরীক্ষাতে আসে। বাসে মিলিটারি প্রথমে নুরুল হুদার কোন দিকে তাকায় বলো তো? এটা কোন দিকে তাকায়? তার চোখের দিকে তাকায়, তাই না? চোখের দিকে। আমরা একটু দেখি, তারপর একটু চেক করে নিই কোশ্চেনটা। সরাসরি তাকালো মুখের দিকে, সরি মুখের দিকে, মুখের দিকে। এটা আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে। চোখের দিকে না, মুখের দিকে। হ্যাঁ, মুখের দিকে। ওকে ওকে, তো আজকের ক্লাসে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত পড়লাম। তো আমাকে একটুখানি জানাও যে তোমরা আজকের ক্লাসটা কেমন লেগেছে। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। প্রথম পর্ব আমরা পড়লাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্ব পড়বো এবং হচ্ছে ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক ইনশাল্লাহ। আর তোমাদের বাংলা ক্লাস বাড়াই দিব, হ্যাঁ, দুইটা করে দিব। এই দেখি মোটামুটি আর মনে হয়